যাত্রী বোঝাই করে সদরঘাট ছেড়ে যাচ্ছে লঞ্চ। মর্মান্তিক দুর্ঘটনার পরও সচেতন হয়নি মানুষ। ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দেশগ্রামে গেলে একটু আনন্দ ফুর্তি করলে একটু কষ্ট করাই লাগবে। সকালে আইসিয়া লঞ্চ পেনে এখন লঞ্চ পাইছি, আল্লাহর রহমতে ভালোই সিট পাইছি করছি। কমলাপুর স্টেশনে ঘরমুখ মানুষের অপেক্ষা, বগি ছাপিয়ে ছাদে মানুষ নিয়ে ছাড়ছে ট্রেন। উদ্ধার হয়েছে সান্দাহারে লাইনচ্যুত ট্রেনের সব। তো আছে, কম বেশি প্রতিবারই থাকে, এবারও আছে। পরিবারের সাথে ঈদ করবো, এখন কষ্ট করে আমরা বাড়িতে যাচ্ছি, এটাই আমাদের আনন্দ। পরিবারের সাথে ঈদ করার জন্য ভাই খুব কষ্ট করে যেতেছি ভাই। টার্মিনালগুলোতে বাসের ঘাটতি, সড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন বহু যাত্রী। পথে পথে যাত্রী তোলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট। বাইবেল থেকে জামালপুরে ভাড়া 450 থেকে 500 টাকা, এখানে 800-900 টাকা ভাড়া চাচ্ছে। যানবাহন তো ওরকম পাওয়াই যায় না, তার মধ্যে ভাড়া হয়েছে ডাবল। গাড়ি ভাড়া তো বেশি, অনেক বেশি। বগুড়ার ভাড়া চাই 1000 টাকা, 1200 টাকা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি মশির। অনেক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার দেখবেন বিস্তারিত। এবার জানবো শুরুতেই ঈদ যাত্রার খবর। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। এদিকে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। টিকিট নিয়ে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যাত্রীরা। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার কথা থাকলেও দূরপাল্লার ট্রেনগুলো আধা ঘন্টার বেশি সময় বিলম্ব করে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। সবচেয়ে সময় বিপর্যয় হয়েছে নীলসাগর ও একতা এক্সপ্রেস ট্রেনে। রাত থেকে যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছেন। এই ট্রেনের অতিরিক্ত 3টি কোচ সংযোজন দেওয়া যায়নি, যার কারণে এই 3 কোচের যাত্রীদের টিকিট ফেরত নিয়ে সমমূল্যের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যেহেতু ঈদের 2 দিন বাকি, ফলে যে যেভাবে পারছেন টিকিট নিয়ে কিংবা টিকিট ছাড়া ছাদে চড়েও ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন। প্ল্যান তেমন কিছুই নাই, এই ছুটিটা ফ্যামিলির সাথে দিতে চাই। 9 দিন ছুটি পাইছি, যাব ঈদের বাড়িতে সবাই আছে। মানে যারা টিকিট কাটছে না তারা সেজনে ঢুকতে পারতেছে না, ভেতরে প্রচুর জাম। এখান থেকে যাবো তার রাস্তা নাই। অতিরিক্ত যাত্রী চাপের জন্য এই অবস্থাটা হচ্ছে। কিছু করার নাই ভাই, হ্যাঁ যাইতেই হবে। দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, আল্লাহ তাআলা যেহেতু এটা দুর্ঘটনা দিছে, এটা আমাদের মেনে নিতে হবে। ঈদে লঞ্চে করে বাড়ি ফেরার চাপও চোখে পড়ার মতো। লঞ্চে জায়গা পেতে ভোর রাত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। টার্মিনালের পন্টুরে লঞ্চ থামা মাত্রই ঘরমুখী যাত্রীরা হুড়মুড়িয়ে নৌযানে উঠছেন। গতকাল দুর্ঘটনায় প্রাণহানির পরও যাত্রীদের মধ্যে কোনো সতর্কতা বা সচেতনতা দেখা যায়নি। যাত্রীপূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। তবে বরগুনা, মুলাদি, ভাসানচরে লঞ্চ টার্মিনালে না আসায় যাত্রী ভোগান্তি চরমে। ভোর থেকে অপেক্ষায় হাজারো ঘরমুখ মানুষ বলছেন, কিছুটা কষ্ট হলেও পরিবারের সাথে ঈদ উদযাপনেই স্বস্তির। তুলনামূলক আরামদায়ক যাত্রা, তাই যাত্রীদের লঞ্চ ভ্রমণ পছন্দ। এবার টার্মিনালে আসতে তেমন ভোগান্তি ছিল না বলে জানান যাত্রীরা। তবে লঞ্চের ভাড়া নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। লঞ্চ আসবে বললে 3-4 ঘন্টার বেশি হয়ে গেছে, তাও লঞ্চ আসার কোনো নাম নেই। ভয়জোরের কারণে আসছি, 10টা-11টা বাজে লঞ্চ আসার কথা, এখনো আসে না। আমরা এই যে অনেক যাত্রী এইরকম হয়রানি হইতেছে। 7টা থেকে এখন কোন মুলাদির লাইনের কোনো লঞ্চ নাই। আশায় বসে আছি কখন আসবে তা জানি না। প্রতিবার দেরি 12 ঘন্টা 14 ঘন্টা করে লাগে যাইতে, এবার কয় ঘন্টা লাগবে যাই। এখন অপেক্ষা করতেছি, করার আছে, করার কিছু। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। তবে কিছু যাত্রীদের অভিযোগ, কিছু বাস নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া আদায় করছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। এছাড়া জ্বালানি তেল নিয়ে ভোগান্তির কথা জানান তারাও। বলেন, ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে, আর এতে করে অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে মহাসড়কেও ঘরমুখ যাত্রীর প্রচুর চাপ। গণপরিবহন সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। ভাড়া নিয়ে নৈরাজ্যের অভিযোগ প্রায় প্রত্যেকের। পরিবার, নারী, শিশুদের নিয়ে চরম দুর্ভোগ মাথায় নিয়ে শেষ মুহূর্তের ঈদ যাত্রায় সামিল হচ্ছে হাজার হাজার মানুষ। বাস না পেয়েও বাড়তি ভাড়ার চাপ সামলাতে পরিবার নিয়ে ট্রাক, পিকআপ, ভ্যানে করেও
গন্তব্যে রওনা দিয়েছেন অনেকেই। গাজীপুরের চন্দ্রাবোর কেন্দ্রিক কয়েক কিলোমিটারের গাড়ি জটলা তৈরি হয়েছে। পথে পথে যাত্রী তোলাই এই যানজটের কারণ। টাকা ভাড়া, যেখানে আমরা টাঙ্গাইল যাই সেখানে আজকে 1000 টাকা যাইতেছে। টাঙ্গাইলের গাড়ি পাওয়া যাইতেছে না এর মধ্যে। বাইবেল থেকে জামালপুরে ভাড়া 400 থেকে 500 টাকা, এখানে 800-900 টাকা ভাড়া চাচ্ছি। যেখানে মানে 500 টাকা ভাড়া, এটা 1400-1500 টাকা। আমরা প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, যানবাহন তো ওরকম পাওয়াই যায় না। না, সেইটা তো আপনার যখন একেবারে স্বাভাবিক 2 মাথায় যাত্রী থাকে, আইতের বেলা গাড়ি ভরপুর থাকে, যাইতেও ভরপুর থাকে, তখন ওইগুলা থাকে রেট। আর ঈদাইলে এক সাইড খালি থাকে, এক সাইড থেকে মেকআপ হয়। দর্শক, ঈদ যাত্রার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে, তবে শুরুতেই যেতে চাই সদরঘাটে। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, অনেক এলাকার লঞ্চ তো যতটুকু আমরা তথ্য পেয়েছি এখনো আসেনি। ভোর থেকে অপেক্ষায় থাকা মানুষরা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? আছে চরম দুর্ভোগ। দুর্ভোগ এই অর্থেই যে মানুষগুলো এখনো লঞ্চের জন্য অপেক্ষা করছে, সে মানুষগুলোর জন্য দুর্ভোগ। দেখতেই পাচ্ছেন যে এইখানে অসংখ্য যাত্রী আছেন যারা অপেক্ষায় আছেন সেই ভোর থেকে, অনেকে সেহরির পরপরই এখানে চলে এসেছেন। তারা মূলত বরগুনার লঞ্চের জন্য এখানে অপেক্ষা করছেন এবং বরগুনার লঞ্চটি কখন ঘাটে আসবে সেটি এরই মধ্যে মাইকিং করা হয়েছে। ঘোষণা দেওয়া হয়েছে যে এই বরগুনা লঞ্চটি সঠিক সময়টি তাদেরও জানা নেই। তো এই লঞ্চটি কোন পর্যন্ত এসেছে বা কখন ছাড়বে, এই অনিশ্চিত গন্তব্য জেনেই কিন্তু এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। আপনি বলছিলেন কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? আমি এখানে সিয়ারির সময় আসছি, তখন সকালবেলা লঞ্চ আসার কথা ছিল, কিন্তু এখন আসে না। এখনও মানে কয়টা বাজে আসবে তারা এখনো বলতে পারে না, যে এই কিছুক্ষণ করে আধা ঘন্টা পরে আসবে বা 1 ঘন্টা পরে আসবে, কিন্তু আসার নামে কোনো খবর নাই। কিন্তু আসলে বরগুনা লাইনটা খুব বাজে একটা লাইন, যেখানে লঞ্চ ঠিকমতো চলেই না। আর শুধু জি জি, খুব ভোগান্তি বলতে এখানে ভাড়া রেটটাও একটু বেশি। ঈদের বাজার খুব ভোগান্তি, লঞ্চও পাচ্ছি না এবং কি হয়রানি শিকার হচ্ছি। ভোগান্তি বলতে এই যে একটা জিনিস ভালো লাগছে, এখানকার প্রশাসন আসছিল, তারা জিজ্ঞেস করছে, এবং আমি যখন গাড়িতে আসছি, গাড়িতে পুলিশ উঠছে, তারা জিজ্ঞেস করছে ভাড়া কত চাই। আমাদের থেকে বাড়তি ভাড়া চাইছিল, কিন্তু বাড়তি ভাড়া আমাদের কাছ থেকে তারা রাখতে পারে নাই। এই বাড়তি ভাড়াগুলো পুলিশ প্রশাসন তারা নিয়ন্ত্রণ করছে। পুলিশ প্রশাসন ভালো কাজ করছে। ধন্যবাদ। দেখছিলেন যে আসলে এইখানে আমি একটু দেখাতে চাই, এই যে পুরো পন্টুনটা জুড়ে কিন্তু বরগুনার রুটের যাত্রী তারা অপেক্ষা করছেন। এই লঞ্চটি আসলে এই ঘাটেই এইখানেই লঞ্চটি থামবে, ভিড়বে, এবং সেই কারণেই আসলে এই যাত্রী যারা আছেন এখানে অপেক্ষায় আছেন সেই ভোর থেকে। আমাদের এক সহকর্মী রাব্বি সিদ্দিক যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সদরঘাট থেকে, যারা ছিলেন সেখানকার সবশেষ খবর। এবার আমরা চলে যেতে চাই আসলে কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন রাব্বি হোসেন। রাব্বি, কমলাপুর স্টেশন থেকে আসলে ছাদ দিয়ে চড়ে ট্রেন যাত্রার ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে সেই ব্যাপারে জানতে চাই আপনার মাধ্যমে। আমি যদি একটু বলি যে এখন 11টা 8 বাজে, 10টা 10-এ যে নীলসাগর এক্সপ্রেসের যে ট্রেনটির পরিবর্তে যে আরেকটি ট্রেন আসার কথা ছিল সেটি এসেছে। যদিও 10টা 10-এ ছাড়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত 11টার বেশি সময় বাজলেও সেই ট্রেনটি ছেড়ে যায়নি। সেখানে যারা যাত্রী রয়েছেন তারা এখানে ট্রেনের ছাদে অপেক্ষা করছেন, ভিতরে যারা কামরা রয়েছেন সেখানে তারাও অপেক্ষা করছেন। তবে কখন ট্রেনটি ছেড়ে যাবে সেই অপেক্ষা নিয়েই তারা এখানে বসে আছেন। আমাদেরকেও সঠিক তথ্যটি আসলে জানানো হয়নি যে কখন নাগাদ ট্রেনটি ছেড়ে যাবে। তবে এখানকার যাত্রীরা বলছেন যে দীর্ঘ সকাল থেকে, অর্থাৎ অনেকেই সেহরি খেয়েই এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে অপেক্ষা করছেন। সেই অপেক্ষায় তারা এখানে দীর্ঘ সময় ধরেই বলছেন ভোগান্তি রয়েছেন, যার কারণে সকাল সকাল তারা চেষ্টা করেছিলেন আসার জন্য, কিন্তু এই যে সময়ে যে গড়ালো ট্রেন ঠিক মতো আসেনি, সেখানে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। পরিবার পরিজন নিয়ে তারা দীর্ঘ সময় বসেছিলেন। সবশেষে তারা যে এখন ট্রেনটিতে উঠতে পেরেছেন সেটিও এক ধরনের আনন্দ প্রকাশ করছেন যাত্রীরা। সব মিলিয়ে বলা যায় যে এই যাত্রীদের এখানে যারা অপেক্ষা করছেন ট্রেনটি কখন ছাড়বে সেই অপেক্ষাতেই তারা রয়েছেন। তবে এখানে রেলের যিনি ডিজি রয়েছেন তিনিও পরিদর্শন করেছেন, তিনি দেখার চেষ্টা করছেন যাত্রীদের যাতে কোনো প্রকার ভোগান্তি না হয় সেই বিষয়টি রাখার তিনি চেষ্টা করছেন। রাব্বি হোসেন, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য কমলাপুর রেল স্টেশন থেকে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিপুর এলাকায়
ঠিক অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাড়ির বাড়তি চাপ আর যাত্রী ওঠানামা, এলোমেলো পার্কিং আর উল্টো পথে অটোরিকশা চলাচল করায় যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে যানবাহন সংশ্লিষ্টরা। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর, টঙ্গী, বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও চন্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির মন্থর গতি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। যাওয়া হচ্ছে লোকাল গাড়ি, যেগুলো আপনার করে নিচ্ছে 150 টাকার ভাড়া, 600 টাকা, 500 টাকা। অনেকদিন পরে ছুটি থেকে বাড়ি যেতেছি সবার সাথে ঈদ একসাথে করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়া রয়েছি, আমরা ডাবল টাকা দিয়ে টিকিট পাইতেছি না। ওই যে সকাল থেকে প্রচুর যাত্রী ছিল, আমরা যে খালি গাড়িগুলো পাচ্ছি সব গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী সব তুলে দিচ্ছি। অন্যদিকে যাত্রী ও যানবাহন চাপ থাকলেও দুর্ভোগ নেই পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে। সকালের দিকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল বেশি। বেলা 10টার পর থেকে বাড়ে দূরপাল্লার যানবাহন। একই চিত্র ঢাকা মাও এক্সপ্রেসওয়েতেও। যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগে পড়তে হয়নি ঘরমুখ মানুষদের। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ থাকলেও জটলা তৈরি হয়নি। তবে এই রুটেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। ভালো অবস্থা, যানজট কম, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। ভাড়া তো তুলনামূলক বেশি, এখন তো একটু বেশি নিচ্ছে। আগে আমরা যা দিয়ে যাইতাম তার ডবল ভাড়া বেশি তো ভাই। আমরা ওই মুক্তারপুর থেকে 1200 টাকা 1100 টাকা যাইতে পারি পটুয়াখালী পর্যন্ত, এনতনে 1000 টাকা ভাড়া চাচ্ছে। এবার আবার একটু সহকর্মীদের কাছে ফিরতে চাই। গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, সকাল থেকে যারা দূরপাল্লার বাসের জন্য অপেক্ষায় আছেন তাদের সবাই কি রওনা করতে পেরেছেন কিনা? মশিউর, সবাই আসলে রওনা করতে পারেনি। তার কারণ হচ্ছে যে তারা বলছেন যে টিকিট অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে এবং যে 2-1টা টিকিট বাকি রয়েছে সেই 2-1টা টিকিট কিন্তু চড়া মূল্যে তারা দাবি করছেন এবং তারা চাচ্ছেন আসলে মূলত। আমি যদি শুরুতেই আমার পেছনে দেখাতে চাই যে যাত্রীদের চাপ কিছু কিছু সময় বাড়ছে, কিছু কিছু সময় কমছে, মাঝে মাঝে মানে সব সময় একরকম থাকছে না যাত্রীদের চাপ, যেটি আমি লক্ষ্য করতে পারছি। এবং এছাড়াও যদি বলি বেশিরভাগই এরা ভাসমান যাত্রী বলা চলে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে বাসগুলো রয়েছে এই বাসগুলো দেখতে লোকাল বাস হলো, এগুলো আগে লোকাল বাস হিসেবে কাজ করলেও সেই বাসগুলো কিন্তু আসলে দূরপাল্লার উদ্দেশ্যেই রওনা হচ্ছেন এবং তারা প্রস্তুত। এবং আমি তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা মূলত ঢাকা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত বেশিরভাগ বাস যাচ্ছে। সেখান থেকে মূলত যাত্রীরা নদী পার হয়ে তারা ওই পার যেয়ে তারা নতুনভাবে আবার যাত্রা শুরু করবে। অনেকেই আসলে এইভাবে ভেঙে ভেঙে যাচ্ছে টিকিট না পাওয়ার ফলে বা ভাড়া বেশি চাওয়ার ফলে। তো সব কিছু মিলিয়ে যদি বলি মশিউর যে বাসের ভাড়ার নিয়ে বেশ অভিযোগ রয়েছে এমনটা আমরা জানতে পারছি। এবং বেশ কিছু বাসের হেল্পার এবং ড্রাইভারদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে ঈদের সময়ে তারা ভাড়া কিছুটা বেশি দাবি করেন। এটার মূল কারণ হচ্ছে যে তারা যখন ফিরতি আসেন ঢাকায় তখন তারা আসলে মূলত বাস খালি নিয়ে আসে এবং সেটা পোষানোর জন্যই আসলে তারা এই কিছুটা ভাড়া বেশি চান। যেমন ঢাকা থেকে বগুড়ার ভাড়া যদি ধরি যে নর্মাল সময়ে 500 থেকে 600 টাকা, সেখানে তারা এখন দাবি করছেন 1200 থেকে 1300 টাকা এবং অনেক যাত্রী এতে ক্ষুব্ধ। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে খুব একটা বেশি সড়কের যে ভোগান্তির কথা বলবো, যানজটের বিষয়টি সেটি গাবতলীতে আমি লক্ষ্য করতে পারছি না। এবং সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম যে চন্দ্রা এবং টাঙ্গাইল মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে যারা যাত্রী রয়েছেন গাবতলী বাস টার্মিনাল টিকিট না পেলেও অনেকে ভেঙে ভেঙে আসলে যাত্রা করছেন ঘরমুখী মানুষ যারা রয়েছেন। মশিউর, এদের ঘরমুখী মানুষদের খোঁজ খবর রাখতে গাজীপুর বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। দর্শক, এবার একটু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দিকে তাকাতে চাই। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, যাচ্ছি তার কাছে। রিয়াজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই যে মহাসড়কে দেওয়া যে তীব্র যানজটের কথা জানতে পারছিলাম, সেটা কিছুটা কমেছে কিনা নাকি যাত্রী ভোগান্তি আরও বেড়েছে? অনেক এই যে আনন্দের ঈদ যাত্রা সেটি চন্দ্রায় আসার পরে আসলে সেটি দুর্ভোগে এবং বিষাদে পরিণত হয় এবং সেটি গত কয়েক বছর চিত্র আমরা দেখেছি। গত বছর কিছুটা অন্তত যানজট কম ছিল, সেটি সুস্থ ছিল, কিন্তু এই বছর যেটি হয়েছে যে আপনি যদি দেখাই রাস্তায় শুধু মানুষ আর মানুষ হাঁটছে,
পাশাপাশি একটি লেনে একেবারেই পুরো সারিবদ্ধভাবে যানবাহন দাঁড়িয়ে আছে বা গণপরিবহন দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। শুধু দূরপাল্লার বাস নয় বা আন্তঃজেলা বাস নয়, ঢাকার মধ্যে বা শহর যে বাসগুলো চলে, ঢাকার মধ্যে যেগুলো বিভিন্ন রুটে চলাচল করে, সেগুলো দূরপাল্লা যাওয়ার জন্য তারা বসে আছে। কিন্তু মুশকিল হচ্ছে ভাড়া, এবং যাত্রীদের সাধ্যের বাইরে যখন চলে যায় ভাড়া, তখন তারা আসলে কুলিয়ে উঠতে পারে না। তখনই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে মানুষ যাচ্ছে, পিক আপ করে যাচ্ছে, মানুষ যে যেমনি পারছে যাচ্ছে, কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে যে রুটটি রয়েছে, বা যে রুটে তাদের যাওয়ার কথা, যে বাসে যাওয়ার কথা, সেই বাসের ভাড়ার বিষয়ে তারা বলছেন যে অতিরিক্ত ভাড়া এবং বাড়তি ভাড়ার কারণেই তারা যেতে পারছেন না, অনেকেই সেই সাধ্যই কুলিয়ে উঠছে না। আর যেহেতু আজকে শেষ দিন, বা অর্থাৎ আগামীকাল বাদ দিলে আজকেই তাদের সবচেয়ে বেশি যাওয়ার কথা, এবং মানুষ যাচ্ছে। যেই লেনটি এখন আপনি দেখতে পাচ্ছেন, এটি একেবারেই গাজীপুর চলে গেছে একটি ফ্লাইওভার ধরে উপরে, এবং তার বাম পাশের লেনটি হচ্ছে সাভার থেকে মূলত এসে এখানে যোগ করেছে। তো এই যে লেনটি পুরো দীর্ঘ সারি রয়েছে, সেই জায়গাতে মূলত চন্দ্রা যে মোড়টি রয়েছে, সেই মোড়টিকে ঘিরে যদি পুলিশের তৎপরতা একটু বাড়ানো যায়, বা হাইওয়ে পুলিশের তৎপরতা একটু বাড়ানো যায়, তাহলে হয়তো মানুষের যে ভোগান্তি সেটি কিছুটা কমে আসতে পারে। অনেক সহকর্মী রিয়াজ রায়হান যুক্ত ছিলেন, যারা ছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ খবরাখবর যাত্রাটা। পটুয়াখালীতে ডিজেল সংকটে সমুদ্রগামী কয়েকশো মাছ ধরার ট্রলার উপকূলে আটকা পড়েছে, আর একই সাথে ঈদ সামনে থাকায় বিপাকে পড়েছে জেলে আর ট্রলার মালিকরা। মৎস্য বিভাগ বলছে এই অবস্থা চলতে থাকলে দেশে মাছের ঘাটতির পাশাপাশি মূল্য বৃদ্ধি পেতে পারে। তবে দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘাটে সারি সারি ট্রলার বাঁধা থাকলেও তাদের কোনো গন্তব্য নেই। ডিজেলের অভাবে সাগরে যেতে পারছেন না জেলেরা। ঈদ ঘিরে যে সময় চারিদিকে আনন্দের আমেজ, সে সময়টাতে রোজগারে ভাটা পড়ায় হতাশ মৎস্যজীবীরা। পটুয়াখালী কলাপাড়ার আলিপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সমুদ্রগামী নিবন্ধিত ট্রলারের সংখ্যা 825টি। এছাড়াও বরগুনা, ভোলা, মহেশপুর ও চট্টগ্রামের বেশ কিছু ট্রলার এখানে তাদের কার্যক্রম পরিচালনা করে। ফলে জ্বালানি বাবদ প্রতিদিন প্রয়োজন হয় 1 থেকে 1.25 লাখ লিটার ডিজেল। কিন্তু সাম্প্রতিক সময়ে সংকট তৈরি হওয়ায় গেল 1 সপ্তাহ ধরে পাল্টে গেছে এখানকার চিত্র। সাগরে যেতে না পারায় কর্মহীন দিনগুলোতে জেলেদের চোখে মুখে এখন দুশ্চিন্তার ছাপ। আমরা স্টাফেরও ঋণ নিই, আমার তো ব্যবসায়ী সাগরে নাইলে তো আমরা খাইতেও পারি না। জাগো কাছে ডিলারের কাছে তেল আছে, হেরা আগোদারে যাই তেল চাইলে বলে যে আমার কাছে তেল নাই। ফুয়েল স্টেশন কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় তেল কম আসায় নিরুপায় তারা। এমন পরিস্থিতিতে বড় ধরনের আর্থিক ক্ষতির সংখ্যায় ট্রলার মালিকরাও। মৎস্য কর্মকর্তা জানান, দীর্ঘদিন এমন অবস্থা চলতে থাকলে এর প্রভাব পড়তে পারে ইলিশ সহ সামুদ্রিক মাছের বাজারেও। চাহিদা আছে 1.5 লাখ লিটার আমার ফিলিং স্টেশনে, এখানে আমি তেল পাচ্ছি মাত্র 50,000 লিটার। বন্দরে তো তেল দেওয়া কোনোভাবেই সম্ভব না। এখানে আমাদের যে বোরো ধান চাষ করা হচ্ছে সেখানেও সম্ভব না। ট্রলারগুলোয় যদি সাগরে যায় অনেক পরিমাণ তৈলের প্রয়োজন হয়। এই ডিজেল শুধু ডিজেল, তো এই ডিজেলটা আমরা পাচ্ছি না, এই প্রায় আমরা 2 সপ্তাহ পর্যন্ত পাচ্ছি না। সামনে ঈদ, ট্রলারের মানুষের বেতন খরচ, ঠিক আছে, হাহাকার অবস্থা। জেলেরা যদি সঠিক সময়ে যে তারা যদি মাছ ধরে না আনতে পারে, তাহলে দেশের মাছের চাহিদায় যেমন একটা ঘাটতি তৈরি হবে, এবং মাছের যে সরবরাহ যে চ্যানেলটা আছে সেটা ব্যাহত হওয়ার ফলে দেশের মাছের যে দাম সেটা অনেক বৃদ্ধি পাবে। মৎস্য সম্পদ আহরণ প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছে জেলা প্রশাসন। এই বিষয়টা সরকারকে অবহিত করেছে, আশা রাখে যে সেই সংকটটা খুব দ্রুত সেরে যাবে। এবং যেহেতু এটা বৈশ্বিক চ্যালেঞ্জ, আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। সরকার এই বিষয়ে খুব তৎপর এবং এই বিষয়ে সরকারের নলেজে আছে। তবে যেহেতু আমাদের প্রেক্ষাপটটা একদম ডিফারেন্ট, সে বিষয়ে আমরা সরকারকে খুব জোরালোভাবে করবো, যাতে আমাদের মৎস্য সম্পদ আহরণে কোনো রকমের কোনো ব্যত্যয় বা কোনো রকমের ডিসরাপশন তৈরি না হয়। আলিপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রতিদিন রূপালী ইলিশ সহ কয়েক হাজার টন সামুদ্রিক মাছ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মাদারীপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 15 জন। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করে বগদাদ পরিবহনের একটি বাস। তাঁতিবাড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হয় 2 গাড়ির চালক সহ 15 জন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বড় ধরনের হামলা হয়েছে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোতেও। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র কাতারের রাস লাফানে উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়।
আগুনে পড়েছে স্থাপনাটি। আর বিশ্বের বৃহত্তম এলএনজি প্ল্যান্ট লাস লাফান। সৌদি রাজধানী রিয়াদের দুটি তেল পরিশোধনাগারে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় আইআরজিসি। এতে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরটিতে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের হাফশন গ্যাস ফ্যাসিলিটিতে হামলার জেরে কার্যক্রম বন্ধ করা হয়। এদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা। বুধবারও দেশটির আইআরজিসির বিভিন্ন মিসাইল, রকেট লঞ্চার টার্গেট করে হামলা চালায় সেনকম। ধ্বংস করা হয় একাধিক সামরিক সরঞ্জাম। এর আগে ইরানে বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালায় ইসরায়েল। ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা হোক, এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। বুধবার ইরানের অন্যতম বড় গ্যাস ক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান। তারই প্রেক্ষিতে তেহরানকে একটি কড়া বার্তা দিতে বুধবারের হামলাকে সমর্থন জানান ট্রাম্প। তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর আপাতত নতুন করে ইরান বিরোধী কোনো পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থান চূড়ান্ত নয়। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতের গ্র্যান্ড মসজিদে বাতিল করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। এক বিবৃতিতে মুসল্লিদের প্রতি দুঃখ প্রকাশ করেছে মসজিদ কর্তৃপক্ষ। জানিয়েছে, চলমান পরিস্থিতিতে বড় পরিসরে নামাজ আদায়ের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। আর এর আগে শুক্রবার ঈদ উল ফিতর পালিত হবে বলে ঘোষণা দেয় কুয়েত প্রশাসন। চলমান যুদ্ধের জেরে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে দেশটি। এর আগে ঈদগাহে জামাত আয়োজন বাতিলের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। জানায়, খোলা মাঠে নয়, নিরাপত্তা সংখ্যায় এবার মসজিদে মসজিদে হবে ঈদের জামাত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর সংঘাত ছাড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়েই। ওয়াশিংটনে একটি সামরিক ঘাঁটির ওপরে বেশ কয়েকটি অজ্ঞাত ড্রোন শনাক্ত করা হয়েছে। যেই এলাকায় এইসব ড্রোন উড়ছিল সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন। সংশ্লিষ্ট 3 সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন। তবে এইসব ড্রোন কোথা থেকে এসেছে সেটি স্পষ্ট নয়। এসব ড্রোন কী উদ্দেশ্যে উড়ানো হয়েছে সেটিও জানানো হয়নি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।